কথাগুলি উনি দেখাচ্ছিলেন, আমি আপনাকে দুটো বাস্তব জায়গা আপনাদের সামনে তুলে ধরতে চাই। এক, এই যে বস্তির সম্প্রসারণ এবং নগরের অন্তর্নিহিত বৈষম্য, সেই জায়গাটা যদি দেখেন, মনে রাখা দরকার আমাদের গত সরকার পর্যন্ত, এবং তত্ত্বাবধায়ক সরকারও তো পরিবর্তন করে নাই, স্ট্যাটিস্টিক্সে বলছে ঢাকায় বস্তিবাসীর সংখ্যা মাত্র 6%, আর সকল এনজিও সহ অন্যান্য বেসরকারি মাধ্যমে এর যে কোনো স্ট্যাটিস্টিক্সে এটি 24 থেকে 26%। তার মানে প্রথমেই যদি আপনি তাকে অশরীরী আত্মা বানিয়ে ফেলেন, তাকে হিসাবের মধ্যেই না রাখেন, সে পরিকল্পনার মধ্যেই থাকে না। এবং এই জায়গাটুকু আমাদের বুঝতে হবে। আজকে পরিকল্পনা প্রতিমন্ত্রী আছেন, যিনি আমার সহযোদ্ধা, একসময় পরিবেশ আন্দোলন থেকে, নগর আন্দোলন থেকে এইসব বিষয়ে পাশে দাঁড়িয়ে আন্দোলন করেছেন, আমি তাকে সেভাবেই দেখতে চাই। আপনার জন্য স্মরণ রাখি, প্রত্যেকটা পরিকল্পনায় এই জায়গাগুলো, এই অন্তর্ভুক্তিতা, এই সাম্যতা, এই ন্যায্যতা, এটা নিশ্চিত না হলে ওই পরিকল্পনা প্রকল্প পাশই করবেন না। আমি একটা উদাহরণ আপনাদেরকে দিই। ঢাকা শহরে অনেক হাউজিং প্রকল্প হচ্ছে, বসুন্ধরা, আপনি ধরেন বনশ্রী, যেগুলো হয়ে গেছে। আপনি চিন্তা করেন, একটা প্রাইভেট অর্গানাইজেশন, তিনি জমি দখল করলেন অধিগ্রহণের নামে, কারো কাছে পয়সা দিলেন, কারোটা দিলেন না, তারপরে সেখানে তিনি বাড়ি অনেক প্লট বানালেন, তারপরে মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্তকে বড় লোক বানিয়ে দিলেন, চিরকুট বানালেন। পূর্বাচল একটা জমি 5,000 টাকা কাঠা করে দিলেন, তারপরে উনি 50 লক্ষ টাকা কাঠা করে বিক্রি করে ফেললেন। এই পুরো প্রক্রিয়ায় আমরা নগরায়নের স্মৃতি দেখছি। আচ্ছা আমাকে বলেন তো, যদি তাই হয়ে থাকে, তাকে ওই হাউজিং প্রকল্পগুলিকে আমি গ্যাস, বিদ্যুৎ, পানি, সড়ক সংযোগ, বর্জ্য ব্যবস্থাপনা কেন দিচ্ছি? কে দিচ্ছে? সরকার। কার পয়সায়? ওই দরিদ্র মানুষ, ওই মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত মানুষের টাকায়। একবার কি ভেবে দেখেছেন এটি নেওয়ার জন্য তারা ওই ন্যায্যতার অংশটুকু দিচ্ছে কিনা? আর যদি তাই হয়, তাহলে 100 একর জমি ডেভেলপ করলে আমি ওখান থেকে 40 একর জমি যেই দামে উনি কিনেছেন এবং ডেভেলপ করেছেন, সেই অর্থমূল্যে কেন ফেরত পাবো না? কেন সরকার ফেরত নিয়ে সেই 40%তে 50 ভাগ 50 করে ডেভেলপারদের দিয়ে হাউজিং করতে পারে না দরিদ্র মানুষের জন্য? সামাজিক হাউজিং করতে পারে না? এই প্রশ্নগুলো আমাদের তোলার সময় হয়েছে। এই অন্যায্যতা, এই বাণিজ্যিক পুঁজির অন্যায্যতা, এই জায়গায় পরিকল্পনা কমিশন একটা বড় ধরনের জ্যোতিচিহ্ন টানতে পারে। আমি এখনো মনে করি এই জায়গাগুলো ভাবছি না বলে এই নগরীতে দরিদ্র মানুষের আবাসনের জন্য সরকারের কাছে 1 ফোঁটা জমি নাই, সরকারের কোনো নিয়ন্ত্রণ নাই। এবং সরকার গৃহায়ন গণপূর্ত অধিদপ্তরের আন্ডারে দুটো সংস্থা বানিয়ে, ন্যাশনাল হাউজিং অথরিটি এবং গৃহায়ন কর্তৃপক্ষ বানিয়ে কচু এবং ঘেঁচু করছে। আমার আজকের যে মূল প্রতিবেদন উনি উপস্থাপনের সময় বলছিলেন যে আরো বিভিন্ন রকম সলিউশন তো রয়েছে। এই বিভিন্ন রকম সলিউশনে এখানে একটা দেখেন চমৎকার ফাঁকি, ছট করে একটা শব্দ নিয়ে আসবে, হাই রাইজ বিল্ডিং। হাই রাইজ বিল্ডিং বাংলাদেশে মাত্র দুটো হয়েছে। হাই রাইজ হলো 30 তালার উপরে যেগুলো, সেগুলো বড় হাই রাইজ। তো মাত্র দুটো বিল্ডিং হয়েছে 40 তালা, তাজগড় ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। আমাদের কোনো হাই রাইজই নাই। তার মানে এটা হলো বহুমাত্রিকতাকে বহুতলে সাজানো সম্ভব। এবং সেই সাজানোর পুরো প্রক্রিয়ায় দরিদ্র মানুষ, খেটে খাওয়া মানুষ, অথবা এই রেন্টালের নামে একটা ফ্যান, একটা টয়লেট, শেয়ার্ড কিচেন, শেয়ার্ড বাথরুম, এই সমস্ত দিয়ে যারা থাকছে তার মধ্যে আপনি সাংঘাতিক রকম দাসত্বের মধ্যে রেখে দিচ্ছেন। মাননীয় প্রধান অতিথি এবং all distinguished foreign friends of ours, when I was residing in Dhanmondi 11A in an architect's design house, with everything I used to pay 26 taka to 28 taka per square feet. Do you know what the slum people pay in Korail? They pay 42 to 44 taka per square feet, shared toilet, shared kitchen, a little corridor as social space. This is the disparity we are living every day. কজন আমরা এইভাবে ভাবছি? কেন ভাববো না? তার মানে এরা যে মাইগ্রেট করছে, এরা অর্থনৈতিক অভিঘাত থেকে, জলবায়ুর অভিঘাত থেকে অর্থনৈতিক অভিঘাতে মাইগ্রেট করছে। আমরা জলবায়ুর অভিঘাত থেকে তাকে স্থানচ্যুত হতে দেখছি। যাচ্ছে কোথায়? যাচ্ছে অর্থনৈতিক অভিঘাতে। এবং সেখানে একটা দাসত্বের বেড়াজাল তাকে পুড়িয়ে দেওয়া হচ্ছে, কারণ ইনফরমাল সেক্টর তার মাধ্যমেই চলে। এবং সে কারণে এই জায়গাগুলো যদি আমরা ভাবি, এটা একটা স্পেটিয়াল অর্থাৎ স্থানিক পরিকল্পনার একটা বিষয় বটে।
অর্থাৎ এর জন্য স্থান আমাকে তৈরি করতে হবে, এর জন্য জায়গা আমাকে তৈরি করতে হবে। এই কথাগুলো যদি আপনি মাথার মধ্যে না নেই, আর বস্তিবাসীকে মনে করি আমার পরজীবী, তারা উদ্বাস্তু, আমি আপনাদের সকলের বুকে হাত দিয়ে বলছি, আপনারা কয়জন অভিবাসী না এই ঢাকা শহরে? তো আপনার বেলা আপনি অভিবাসী হলো আমার জন্য ওকে, আর ও দরিদ্র বলে ও অভিবাসী হলে ও পরজয়ী, উদ্বাস্তু। প্রশ্নটা করছে এই জন্য আমার জন্ম ঢাকায়, সেজন্য আমি দাবি করতে পারি আমি ঢাকাইয়া। সিচুয়েশনটা হলো কি জানেন, এই ডিসপ্যারিটি আমাদের মনের মধ্যেও রয়েছে, আমরা প্রত্যেকেই এটা অনুভব করি না। আর তাকে অন্য জাত এবং এই জাত বৈষম্য কিন্তু মনের মধ্যে স্থিতি করেছে বলেই পরিকল্পনায় ৬% নাম দিয়ে আমরা ৪৪% মানুষের একটা বড় অংশকে নাই করে ফেলেছি। আর সব শেষে আমি এটা আপনাদেরকে মনে করিয়ে দিই যে সত্যিকার অর্থে আমরা টেকসই নগর সীমার অনেক বাইরে চলে গেছি, এবং এক্ষেত্রে পরিকল্পনার ক্ষেত্রে প্রকল্প ভিত্তিক যে পরিকল্পনার খেলা চলছে, ওটাকে স্থানিক পরিকল্পনার দিকে নেওয়াটা গুরুত্বপূর্ণ। আমার মনে হয় তখন আপনাদের বোঝাতে পেরেছি। এবং সেটা যদি করতে হয়, সেখানে মানব বিনিয়োগ এবং সম্ভাবনার কৌশলকে নিশ্চিত করতে হবে। আমাদের বুঝতে হবে আমরা তাকে ধাবমান করব কোন দিকে, সম্ভাবনার কৌশল বার করার দিকে, নাকি তাকে কোনো রকমে বাঁচিয়ে জিয়ে রাখার মানসিকতার মধ্যে দিয়ে। এবং এই জিয়ে রাখা মানসিকতার মধ্যে দিয়ে আমাদের অনেক এনজিও বন্ধু সাংঘাতিক রকম পারদর্শী। আমরা সেটা চাই না, আমরা সার্কেলটা ভাঙতে চাই। এবং ভাঙতে যদি চাই, পরিকল্পনাবিদ, স্থপতি, প্রকৌশলীদেরকে, পেশাগত দিক থেকে যারা দক্ষ তাদেরকে কাজে লাগান। আর আপনারা রাজনৈতিক নেতৃবৃন্দ, আপনাদেরকে অবশ্যই এই স্থানিক পরিকল্পনা গুরুত্ব দিয়ে তাদের স্থানটুকু করে দিতে হবে। ঢাকা শহরের পরবর্তী যে প্রবৃত্তি, অর্থাৎ বর্তমান ঢাকা প্রায় ইকুয়াল যে ঢাকা তৈরি হচ্ছে, এখনো নজর দেন এই পুরো ঢাকাটা ধনী মানুষের জন্য প্লটের নামে বরাদ্দ করে বসে আছেন। এখনই সময় কি করে সেটাকে ফেরত নেওয়া যায়। যদি তুমি গ্যাস, বিদ্যুৎ, পানি, যোগাযোগ চাও, আমাকে 40% ফেরত দাও, যেই দামে কিনেছো, এবং ডেভেলপমেন্ট কস্ট আমি দুটোই দিব। এটি একটি নতুন ধারণা নয়, এটি একটি ইকুইটি ভিত্তিক ধারণা। এবং সে কারণে আমি 4টি স্পষ্ট দাবি এখানে রেখে যেতে চাই। এটা মনে রাখা দরকার, এই আমার দাবিগুলো দৃষ্টিভঙ্গি ডেফিনেটলি পরিকল্পনার দৃষ্টিভঙ্গি থেকে। একটি হচ্ছে ঠিকানা ভিত্তিক আর বিভিন্ন সামাজিক সুরক্ষার ব্যবস্থা বাতিল করা। প্লিজ ব্যক্তিভিত্তিক, ব্যক্তিকেন্দ্রিক ভিত্তিক, প্রয়োজনে বর্তমান সরকারের নীতি অনুযায়ী পরিবার ভিত্তিক করেন। অথচ যেখানেই যাক তার সুরক্ষার যে নেটটুকু আপনারা দেবেন বলে বলছেন, সেটা তার সাথে সাথে চলাফেরা করে। আদারওয়াইজ সে যখন শহরে আসে, সে আপনার ভোটার হওয়ার জন্য নিজের অস্তিত্ব সংকটে পড়ে যায়, এবং তাকে ঠিকানা নাই বলে আপনি কিছুই দিতে পারেন না, দেনও না। তো এটা ব্যক্তিকেন্দ্রিক করেন, অত পরিবার কেন্দ্রিক করেন, এই যে কার্ড সিস্টেম যদি করতে থাকে করেন, কিন্তু ওই ঠিকানা নাই, ঠিকানাবিহীন বলে তাকে অস্বীকার করা বাদ দেন। দ্বিতীয়ত, নগর ভিত্তিক সামাজিক সুরক্ষা চালু করেন। শুধু গ্রাম ভিত্তিক সামাজিক সুরক্ষা করে বর্তমানে তো প্রায় 36% মাইগ্রেট করেছে, 2050-এ বলা হচ্ছে 50% মাইগ্রেট করবে। 50% লোককে অস্বীকার করে লাভ নাই, এই 50% অধিকাংশই ওই দরিদ্র ঠিকানাবিহীন মানুষ। তৃতীয়ত, পরিকল্পিত এবং অন্তর্ভুক্তিমূলক নগরায়নের মাধ্যমে যে সমাধানের কথা বলা হচ্ছে, সেখানে আবাসন, আবারও বলছি আবাসন, কর্মসংস্থান এবং মৌলিক সেবা নিশ্চিত করাটাকে একটি পারস্পরিক সম্পর্কযুক্ত সিম্বায়োটিক রিলেশনশিপ হিসেবে দেখার চেষ্টা করুন। এবং ঢাকার কেন্দ্রিক চাপ কমিয়ে আমাদের চারপাশের শহরগুলোকে উজ্জীবিত করার মধ্যে দিয়ে বিকেন্দ্রীকরণ শুরু হোক। এবং এই বিকেন্দ্রীকরণ অবশ্যই একটি পুরো বাংলাদেশের স্পেটিয়াল প্ল্যানিং, যেটা আপনারা অ্যাপ্রুভ করেছেন এই কয়েকদিন আগে, সেই স্পেটিয়াল প্ল্যানিংকে জরুরি ভিত্তিতে বাস্তবায়ন করুন। আমার গুরু মাজুল ইসলাম আর স্থপতি বলতেন, প্রতিটা ইঞ্চি ইঞ্চি পরিকল্পনা করার দায় বাংলাদেশে রয়েছে, কারণ আমরা ছোট, মানুষ অনেক বেশি। যারা অনেক বড় জমির মালিক তারা তো পরিকল্পনা না করলে চলবে, কিন্তু আমার দরকার আর একটা পয়েন্ট। এবং সবশেষে, যে ন্যাশনাল স্ট্র্যাটেজি এবং অ্যাকশন প্ল্যান অ্যাপ্রুভ হয়েছে বলে আজকের প্রধান গবেষক বললেন, আমি মনে করি তা ক্রমাগতভাবে আপডেট করা
এবং তাকে বাস্তবায়নে বহুমাত্রিক প্রাতিষ্ঠানিক সমন্বয় নিশ্চিত করা এটা জরুরি। আমরা হাতির জেলের মতো ছোট প্রকল্প করতে গিয়ে দেখেছি এই যে বহুমাত্রিক পারস্পরিক নির্ভরশীলতার সম্পর্কযুক্ততার যে উন্নয়ন, এই উদাহরণটা দিয়ে শেষ করব। সেখানে যদি একজনও ব্যত্যয় করে সেটা গোদর উপর বিস্ফোরণে পরিণত হয়। আজকে হাতির জেলের পাশ দিয়ে গন্ধের জন্য কেউ হাঁটে যেতে পারেন না। আপনি জানেন সেখানে 8টি সংস্থা কাজ করেছে, একটি সংস্থা বেইমানি করেছিল, তার নাম ওয়াসা, এবং যার কারণে পয়ঃপুতি গন্ধময় পয়ঃবর্জ্য যখন এসে পড়ছে তখন হাতির জেলকে আর রক্ষা করা যাচ্ছে না। যদিও তার দুই পাশে বিশাল ড্রেনেজ সিস্টেম করে দাসের কান্দিতে ট্রিটমেন্ট প্ল্যান্ট করা হয়েছে, কিন্তু ওই নেটওয়ার্ক করে ওখানে লাগানোর দায়টা একজন পালন করে না বলেই একটা পুরো পরিকল্পনা কীভাবে ভেস্তে যেতে পারে তার উদাহরণে পরিণত হতে হয়। আমি বিষয়গুলো বললাম, আরও বিস্তৃত আলোচনা করা যেত, কিন্তু আমি মনে করি এর মাধ্যমে আজকের যে মূল প্রবন্ধের যে নির্যাস উঠে এসেছে সেটি দিয়ে আমরা বিভিন্ন দিক থেকে বিভিন্ন পেশাজীবীরা বিভিন্নভাবে এটা অনুভব করব এবং তাকে বাস্তবায়নের জন্য সরকারের পাশে দাঁড়াবো। সরকারকে এই সর্বাঙ্গীনতা নিয়ে অনুভব করতে হবে। ধন্যবাদ। Thank you, Architect Iqbal Habib, for sharing your insights and your